দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিউজ রুমে। আমরা আপনাদের সাথে আছি, আমি সাইজুল দীপু এবং আমার সাথে আছেন কামরুল হাসান। আমরা জেনেছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি সিঙ্গাপুরে চিকিৎসারত ছিলেন এবং আমরা তার মৃত্যুর সংবাদ শুনেছি একটু আগেই। আমরা তার আত্মার গভীর মাগফিরাত কামনা করছি, তার স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বেড়ে ওঠা এবং তার এই যে রাজনীতিতে যোগ বা ২৪-এর গণ আন্দোলন এই সম্পর্কে আপনাদেরকে আরও গভীর বিস্তারিতভাবে জানানোর জন্য এই লাইভে যুক্ত হলাম। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা তার কাছে জানতে যাব, কারণ আমাদের লাইভে আপনাকে স্বাগত। আর শরীফ ওসমান হাদি তিনি তো হঠাৎ করে জ্বলে ওঠা এক নক্ষত্র বলা যায় আমাদের আমাদের বাংলাদেশের এই যে রাজনীতিতে ২০২৪ সালের যে তার বেড়ে ওঠা হঠাৎ করে তো একজন হয়ে ওঠে না, তার যে বেড়ে ওঠা সেটা সম্পর্কে একটু যদি আমাদেরকে জানাতেন। শুরুতেই আমরা আসলে গভীরভাবে শোকাহত, একজন রাজনৈতিক কর্মী এবং অ্যাক্টিভিস্ট এভাবে আসলে আততায়ীর গুলিতে নিহত হলেন। তার বেড়ে ওঠা বা যে আলোচনা আসা, এটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা যেটা দেখেছি যে তিনি মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই মূলত প্রথম আলোচনা এসেছিলেন। এর আগে তিনি আসলে লেখালেখির সাথে যুক্ত ছিলেন এবং তার বেশ কয়েকটা বই বা এরকম বিষয়গুলো আমরা দেখেছি। তো তিনি মূলত আলোচনা এসেছিলেন জুলাইয়ে, এবং জুলাইয়ের পর অনেকে বিভিন্ন রাজনৈতিক দলে ফিরে গেলেও তিনি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে জুলাই কেন্দ্রিক একটি সংগঠন ইনকিলাব মঞ্চ নামে তিনি গড়ে তুলেছিলেন, এবং সেই ইনকিলাব মঞ্চের মাধ্যমেই তিনি মূলত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি মূলত 3টা গণহত্যার বিচারের কথা বলতেন। এক হচ্ছে পিলখানা গণহত্যা, এবং 2013 সালের তার ভাষায়, এবং তিনি যেটা বলতেন সবসময় যে শাপলা গণহত্যা, এবং সর্বশেষ যে জুলাই গণহত্যা। এই 3টা গণহত্যার বিচার তিনি চেয়ে আসছিলেন, এবং এই বিচার চাওয়ার যে কার্যক্রম এবং এই রিলেটেড তার কর্মকাণ্ড এর মাধ্যমেই তিনি মূলত আলোচনায় এসেছিলেন। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেই তিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে আরো বেশি আলোচনা এসেছিলেন। যদি তার বায়োগ্রাফি বা বিস্তারিত বলতে যাই, তার গ্রামের বাড়ি হচ্ছে ছাত্রদের নর্থ সিটিতে, এবং তার বাবা হচ্ছেন স্থানীয় একটি মাদ্রাসার প্রিন্সিপাল, এবং এগুলো আসলে তিনি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন। তার বাবা একটি স্থানীয় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং তার ভাই বোনদের মধ্যে তিনি সবার ছোট, এবং তিনিও শুরুতে মাদ্রাসায় পড়াশোনা করছেন, এবং ঝালকাঠির নেসারাবাদ নামে একটি মাদ্রাসা আছে, নেসারাবাদ মাদ্রাসায় তিনি পড়াশোনা করছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং সর্বশেষ এবং যে তিনি তার যে ভাই বোনদের মধ্যে তিনি সবার ছোট, এবং তিনি ঢাকায় থাকতেন পরিবার সহ। গ্রামে হচ্ছে তার মা, বোন এবং তার দুলা ভাই, ওনারা হচ্ছে গ্রামে থাকতেন। এবং সর্বশেষ তিনি যেদিন গুলিবিদ্ধ হলেন, গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি যখন হাসপাতালে, তখন আমরা শুনতে পেয়েছি যে তার গ্রামের বাড়িতে চুরির মতো একটা ঘটনা ঘটেছে। তো এর মাধ্যমেই তিনি মূলত আলোচনায় ছিলেন, এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে তিনি নির্বাচনী প্রচারণার সময় মূলত গুলিবিদ্ধ হয়েছেন আততায়ীর গুলিতে, এবং সেখান থেকে প্রথমে ঢাকা মেডিকেল, পরবর্তীতে এভার কেয়ার হসপিটাল, এবং সেখানেও তার পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সিঙ্গাপুরে চিকিৎসাধীন চিকিৎসা নিয়েছেন, এবং সেখানেই চিকিৎসার গত শুক্রবার থেকে আজ শেষ শুক্রবার এই 7 থেকে 8 দিন তিনি চিকিৎসাধীন থেকে আজকে আমরা যেটা খবর পেলাম যে তিনি মারা গেছেন। এ পর্যন্তই আসলে তার বিস্তারিত আরও আসলে অনেক কিছু আসবে। প্রাথমিকভাবে আসলে তার তো স্ত্রী আছে, একটা বাচ্চাও আছে, এই সম্পর্কে যদি হ্যাঁ, তার স্ত্রী, এবং খুব সম্ভবত যে তার বাচ্চার বয়স 10 মাস, এবং ছোট একটা বাচ্চা আছে।
এবং তিনি সবসময় বলতেন, তিনি বেশ কিছুদিন আগেও একটা সাক্ষাৎকারে বা মিডিয়াকে তিনি বলেছিলেন যে তিনি আশঙ্কা করছেন তিনি যে কোনো মুহূর্তে মানে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন এবং বিভিন্ন মাধ্যম থেকে তার বিভিন্ন পক্ষ থেকে তাকে মানে মেরে ফেলার বা হত্যা করার হুমকি আসছিল এবং তিনি সবসময় তার মানে বাচ্চার বিষয়টা বলতেন যে অন্তত তার বাচ্চাকে যেন আসলে সবাই দেখে রাখে এবং দেশবাসীর কাছে আসলে তিনি তার যারা সহযোদ্ধা ছিলেন জুলাই তাদের কাছে তিনি এই বিষয়টাই বলেছিলেন এবং অনুরোধ করেছিলেন। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন এই চ্যানেল নিউজ রুমে, তাদেরকে জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী তার যে মৃত্যু সংবাদ সেটা আমরা পেয়েছি। তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা 8-এ যখন প্রচারণার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন রিক্সা যোগে তখন মোটরসাইকেল যোগে দুজন আততায়ী বা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করেন এবং তার বাম কানের নিচে গুলি লাগে। এরপর তাকে তার সহযোগীরা ঢাকা মেডিকেল কলেজে দ্রুত স্থানান্তর করেন। সেখানে তার চিকিৎসা হয়, তাকে একটি দ্রুত অপারেশন নেওয়া হয়। তারপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তার আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তার চিকিৎসা চলছিল এবং গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছেন যে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী তাকে জানিয়েছিলেন যে ওসমান হাদীর অবস্থা সংকটজনক, অত্যন্ত গভীর সংকটজনক। আর সেই মুহূর্তে আমরা আজকে সন্ধ্যায় হঠাৎ খবর পেলাম, এই দুঃসংবাদ পেলাম, এই গভীর সংকটের সংবাদ পেলাম যে শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। তবে আমরা তার সম্পর্কে কথা বলছিলাম যে আমাদের 2024 সালের যে গণ আন্দোলন, যে বৈষম্যবিরোধী আন্দোলন, সেখানে ওসমান হাদীর বড় ভূমিকা ছিল বলে আমরা জানি। তো সেই ওসমান হাদী তারপরে আমরা আগের কথা বলছিলাম, এরপর তার আস্তে আস্তে আরো রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, সে বিষয়ে ওর কারণ উনি তো কোনো বলছিলেন আপনি যে উনি অন্য যারা সমন্বয়ক বা তারা তো বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলেন, কিন্তু ওসমান হাদী নিজে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, একটি কালচারাল মুভমেন্ট তৈরি করেছিলেন যেটি ইনকিলাব মঞ্চ। তো সেই ইনকিলাব মঞ্চের পরবর্তীতে কি জানা যাচ্ছে বা সেটার পরবর্তীতে আপডেট কি জানা যাচ্ছে এটি চালিয়ে নেওয়ার ব্যাপারে, সে বিষয়ে যদি কিছু বলতেন। তিনি আসলে ইনকিলাব মঞ্চের মাধ্যমে যে কার্যক্রমগুলো করতেন এটা আসলে তিনি একা করতেন না, তার ইনকিলাব মঞ্চের তার আরো কিছু সহযোগিতা আছে, হয়তোবা তারা এটা চালিয়ে নেবেন। এবং আরো একটা ব্যাপার হচ্ছে তিনি আসলে ঢাকায় সাধারণত আমাদের এই যে কালচারাল রেগুলেশন বা এই একটা চিন্তা ভাবনা ওনার ছিল, সেই চিন্তা ভাবনা থেকে মানে পরবর্তী প্রজন্মকে আসলে মানে সাংস্কৃতিক লড়াই চালু রাখার জন্য তিনি একটা কালচারাল সেন্টারও তৈরি করেছিলেন এবং চালিয়েছেন। এবং সেটাও হয়তো বা তার সহযোদ্ধারা এবং জুলাইকে যারা ধারণ করে বা তার মন মানসিকতা যারা আছেন বা সহযোদ্ধারা তারা হয়তো বা এটা চালিয়ে নেবেন। এবং কয়েকদিন আগে যে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছিল সেখানেও তার সহযোদ্ধারা এই কালচারাল সেন্টার এবং এই যে ইনকিলাব মঞ্চে তিনি যেসব কার্যক্রম এবং তার যে চিন্তাধারা ছিল, যেসব দাবিতে তিনি আসলে সরব ছিলেন, সেগুলো তারা মানে কন্টিনিউ করবেন, চালিয়ে নেবেন বলেই তার সহযোদ্ধারা, বিভিন্ন দলের সর্বদলীয় সহযোদ্ধারা এই ঘোষণা অলরেডি দিয়েছেন এবং তারা হয়তো এই কালচারাল সেন্টারটা চালিয়ে নেবে। এবং দুঃখজনক ব্যাপার হলো তিনি একটা সাংস্কৃতিক বিপ্লব চেয়েছিলেন এবং ওই বিপ্লবের যে কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন এবং সেই কালচারাল সেন্টারেই এসে যারা আততায়ী বা কর্মী তারা আসলে সেখানে এসেই তার সাথে তার সরলতা এবং তার কি বলবো যে তার যে কার্যক্রম ওই কার্যক্রমের সাথে মিশে গিয়েই আসলে তারা এই মানে তাকে খুন করার মতো যে পরিকল্পনা এবং সেখানে তারা সফল হয়েছেন। কারণ আমরা তার যে যারা খুনি তাদের বা এখন খুনি আমরা বলতে পারি তাকে, তার উদ্দেশ্যে যারা এই মিলিট চালিয়েছে, এই খুনি যারা তাদের ধরা বা তাদের বিচার এবং তার সহযোগী যারা এই খুনিদের, তাদের সম্পর্কে কিছু আপনি জানতে পেরেছেন?
তাদের সম্পর্কে আসলে এখন বেশ কয়েকজনকে হচ্ছে এটা মানে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করছে, কিন্তু মূল যে খুনি দুজন বা যারা এখানে ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এবং বিশেষ করে মূল খুনি যাদের নাম যে দাউদ বা এই যারা আছে তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, বাবা মা বা এটাকে অনেকেই আসলে রিলেটেড গ্রেপ্তার করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে তারা আসলে দেশের বাইরে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এখন এটা আসলে মানে কনফার্ম করে কেউ বলেনি, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার খুনি যারা তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে বলে আমরা জানতে পারছি। তো তার আমরা জেনেছি যে তার জীবনের সংখ্যা আগে থেকেই ছিল, তিনি হুমকি পেয়েছিলেন। তো সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিশেষ কোনো নিরাপত্তা দিয়েছে কিনা, বা যারা সামনের সাথে জুলাই আন্দোলনের সমন্বয়কারী বা যারা ছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে বা সার্বিক নিরাপত্তা, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের পরের থেকে দেশের যেহেতু পুলিশ প্রশাসনের একটা গাফিলতি বা আমরা যেটাই বলি একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সার্বিক জননিরাপত্তা সেটা বলা হচ্ছে, কিন্তু সেইভাবে আমরা দেখিনি। আমরা যতদূর দেখেছি, কারণ আমাদের যে স্ট্যাটিস্টিক যেটা বলছে যে হত্যা থেকে শুরু করে বা বিভিন্ন অন্যায়, সেটার রেশিও অনেক বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন থেকে আমাদের যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগের জন্য বারবার দাবি উঠেছে, বা তার গাফিলতি হয়তো কি আছে বা এটা এই সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে আসলে শরীফ ওসমান হাদী তিনি নিজেই বেশ কয়েকবার আশঙ্কা করেছিলেন এবং বলেছিলেন যে তাকে বিভিন্ন নম্বর থেকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে মেরে ফেলা হবে, খুন করে ফেলা হবে, এ ধরনের বিভিন্ন হুমকি তিনি পেয়েছেন। কিন্তু আসলে তিনি আবার আরেকটা বিষয় আসলে এগুলো কতটুকু পাত্তা দিতেন এটাও একটা ব্যাপার। কেননা তিনি সবসময় যে মানে তিনি যে মৃত্যুর কয়েকদিন আগেও বলেছিলেন যে আসলে আমাদের বুকে বা মাথায় গুলি করার আগ পর্যন্ত আসলে আমরা যে অ্যাটাকে যাওয়া বা বিষয়গুলোতে তারপরে আমি বলবো শুধু ওসমান হাদী তো আজকে মারা গেলেন, এর আগেও বেশ কয়েকটা বিশেষ করে চট্টগ্রাম এবং যুবদল বা মারা গেছে বেশ কয়েকটি, বিশেষ করে এই যে মানে প্রচারণা, নির্বাচনের আগে পরে মানে এই প্রচারণায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনী আরও আসলে ভূমিকা থাকা উচিত এবং নির্বাচন কমিশন এবং সরকার সরাসরি মন্ত্রণালয় তারা বিশেষ করে আরও অ্যালার্ট করেছে, নিরাপত্তার বিষয়গুলো তারা বাড়িয়েছে বলেই তারা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি। তো আমাদের কাছে তো এই মুহূর্তে দর্শক ওসমান হাদী সম্পর্কে এতটুকু জানা ছিল, এবং আমরা জেনেছি যে রাজধানীর শাহবাগ সহ সারা দেশে ওসমান হাদীর যে মৃত্যু, এটি নিয়ে তার সহকর্মীরা সহ তার শুভনোদ্দায়ীরা সহ সকলে রাস্তায় অবস্থান করছে। তারা সবাই তার বিচারের জন্য আন্দোলন বা আবেদন জানাচ্ছে, সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, বা আমাদের বিভিন্ন সহকর্মী রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছে। তো এই ছিল আপাতত আমাদের কাছে ওসমান হাদীর যে জীবনের পথ চলা, তার এই সম্পর্কে আমরা এতটুকু আপনাদেরকে জানালাম। এর পরবর্তীতে আমাদের কাছে আরো যে আপডেট আসবে সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষায় রেখে আমরা বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ ছিলাম সাইফুজ্জামান দীপু এবং আমার সাথে ছিলেন আমার সহকর্মী কামরুল হাসান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।